TV is one of the most popular in Bangladesh. সম্মানিত দর্শক শ্রোতা, ঢাকা টিভি টেবিল টক অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ইসরাত রহমান রাসেল। কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন শ্লোক আবৃত্তি একাডেমির সম্মানিত সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তরার সিনিয়র সহসভাপতি শফিউল গনি। আমরা এই বিষয়ে কথা বলবো আজকে আমাদের অতিথির সাথে। জি, কেমন আছেন? আছি ভালো, ধন্যবাদ এস রহমান রাসেল সাহেবকে। শুভেচ্ছা ঢাকা টেলিভিশনের সকল দর্শকবৃন্দকে, অভিনন্দন ঢাকা টেলিভিশনের সাথে সংযুক্ত সবাইকে এমন একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য। তো শফিউল গনি ভাই, আপনি দীর্ঘদিন ধরে শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে আপনি জড়িত। তো আমাদের আজকের আলোচনার বিষয়ে ইতিমধ্যে আপনি জেনেছেন যে করোনায় সংস্কৃতি চর্চা। তো শুরুতে যদি একটু জানতে চাই, করোনায় সংস্কৃতি চর্চার পরিস্থিতি সংক্ষেপে যদি জানতে চাই আপনার কাছে। আমি প্রথমেই একটু বলছি সংস্কৃতি বিষয়টা কি। আবহমান বাঙালির জীবনের পরতে পরতে প্রকৃতির এবং মানুষের জীবনবোধের যে সচিত্র প্রতিবেদন, তাই সংস্কৃতি। সৃষ্টির পিছনে থাকে আবেগ, ব্যক্তির আবেগ যখন সমষ্টিতে রূপান্তরিত হয় তখন সৃষ্টি হয় মহৎ কিছুর। সেই মহৎ কিছুর মহৎ সম্মেলন বাঙালি সংস্কৃতি। অজানাকে জানবার আগ্রহ মানুষের সহজাত প্রবৃত্তি, তাই বাক্য স্ফুরণের সাথে শুরু হয় এটা কি ওটা কেন। এইসব কি এবং কেনর উত্তর খুঁজতে খুঁজতে আজ গড়ে উঠেছে বিজ্ঞানের অটল সৌধ, আজ গড়ে উঠেছে মানবিক বিশ্ব, যেখানে মানুষ মানুষের সংস্পর্শে, মানুষ মানুষের জন্য নিবেদিত হয়ে মানুষের জন্যই কাজ করে। করোনাকালীন এই সময়ে মানুষ মানুষের পাশে থেকে মানুষের সুখ দুঃখ আনন্দগুলোকে ভাগ করে নিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে এবং সমাজের প্রত্যেকটি মানুষ যাতে সুখে থাকে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকে, করোনা থেকে মুক্ত থাকে, সেই প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে। এটাই হচ্ছে বাঙালির সংস্কৃতি। বাঙালির সংস্কৃতি, বাঙালি নদীমাতৃক দেশ, নদীর স্রোতের টানে ভাটিয়ালি ভাওয়াইয়া গান। বাঙালি সংস্কৃতি আত্মীয়তার সংস্কৃতি, বন্ধনের সংস্কৃতি, জাতীয়তা বোধের সংস্কৃতি। আমি একটু এ সময় বলে দিচ্ছি জাতীয়তা বোধ কি, কেন এবং জাতীয়তা বোধ ও সংস্কৃতির সাথে ওতপ্রোত কি সম্পর্ক। আমরা জানি 200 বছর ব্রিটিশরা এদেশ শাসন করে এক সময় চলে যেতে বাধ্য হয়। তখন বিভক্ত হয় বাংলা, হিন্দু, মুসলমান, এর প্রেক্ষিতে ভারত, পাকিস্তানে। তখন বাঙালির সংস্কৃতিতে যে বিভেদটুকু সৃষ্টি হয় ধর্মীয় এবং সামাজিক সংস্কৃতির, শুধুমাত্র ধর্মীয় মিল থাকার কারণে পাকিস্তান একটি রাষ্ট্র হয়। বাঙালি সংস্কৃতি, বাঙালির ঐক্যবদ্ধতা এবং সবকিছু মিলে আমাদের এই জীবন যাপিত সময়ে আমরা যদি লক্ষ্য করি, প্রতি 10 কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন হয়। এটা হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। কাউকে যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার বাড়ি কোথায়, কেউ বলবে বগুড়া, কেউ বলবে জামালপুর, কেউ বলবে রাজশাহী। এই যে বগুড়া একটি অঞ্চল, রাজশাহী একটি অঞ্চল, এটা হচ্ছে আঞ্চলিকতা। কিন্তু এই যে বাঙালির ভিতর যে বাঙালিত্বের টান, ভাষার প্রতি একটাই, সেখান থেকে সৃষ্টি হয় জাতীয়তা বোধ এবং সব জেলার মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে। এটি হচ্ছে বাঙালি সংস্কৃতি। বাঙালির সংস্কৃতির পরতে পরতে আছে নন্দন তত্ত্ব, ইতিবাচক দৃষ্টিবোধ। বাঙালি মানুষের বিভেদটুকু মনে রাখে না, শুধুমাত্র মানুষের ভেতরের যে মমত্ব বোধটুকু সেটি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখে এবং বাঙালি একে অপরের সাথে মিশে যায়। এর পিছনে যে বিষয়টি কাজ করে তাই সংস্কৃতি। কিভাবে একটু ব্যাখ্যা করি আমি। প্রত্যেকটি নাগরিকের
দেশের প্রত্যেকটি ভাষার প্রত্যেকটি মানুষের হাসির রং এক, কান্নার রং এক, একই রকম দেখতে। কিন্তু বাঙালিদের কেন, বাঙালিরা হচ্ছে উৎসব প্রবণ জাতি। এই উৎসবটাই বাঙালির সংস্কৃতি। উৎসবের মধ্য দিয়ে বাঙালি ভেদাভেদ ভুলে যায়। বাঙালির এই অসাম্প্রদায়িকতা, এই বিষয়গুলো, এটাই বাঙালি সংস্কৃতি। তো এই সংস্কৃতির সাথে ওতপ্রোত শিল্প এবং সাহিত্য। সংস্কৃতির উপর নির্ভর করে রচিত হয় সাহিত্য এবং চিত্রিত হয় শিল্পকলার বিভিন্ন দিক। তো সংস্কৃতির এই শিল্পের মধ্যে বিভিন্ন শাখা আছে: সঙ্গীত, আবৃত্তি, গান, নাচ। এই শাখাগুলোর সাথে যারা ওতপ্রোত ভাবে কাজ করে, আমরা শুধু তাদেরকেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাবি, বা যারা সংগঠনের সঙ্গে কাজ করে দেশকে শুদ্ধতার দিকে এগিয়ে নেবার, পজিটিভ দৃষ্টিভঙ্গির দিকে এগিয়ে নেবার, মানুষকে আনন্দ দেবার জন্য ব্রতী হয়ে কাজ করে, তাদেরকেই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলি। কিন্তু না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশের প্রত্যেকটি নাগরিক। তো আচ্ছা, যে বিষয়টি আপনি বলছিলেন যে এর মধ্যে যে সংস্কৃতির বিষয় বলতে গেলে যে আমাদের বাঙালি সংস্কৃতির যে বিষয়গুলো আপনি তুলে ধরেছেন, যে আমাদের হলো যে ভালোবাসার, পারস্পরিক সৌহার্দ্যের যে ব্যাপারটি, মিলনের যে এইটি উৎসব যে ব্যাপারটি। তো কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে সম্প্রতি যে বিশ্বব্যাপী যে একটি ভয়াবহ একটি করোনা বা কোভিড-19 যে একটি পরিস্থিতি সারা বিশ্বকে এক প্রকার থমকে দিয়েছে। তো এই পরিস্থিতিতে আদৌ আমাদের সংস্কৃতিতে কি ধরনের প্রভাব পড়েছে বলেছে বলে আপনি মনে করছেন সংস্কৃতি চর্চায়? সংস্কৃতি চর্চা থেমে থাকার নয়, চলমান। কেননা শিল্প প্রত্যেকটি মানুষের মধ্যে আছে। কারো প্রকাশ করবার ক্ষমতা প্রগাঢ়, কারো প্রকাশ করবার ক্ষমতা স্বল্পতা। শিল্প চর্চা মানুষের সহজাত প্রবৃত্তি। প্রত্যেকটি মানুষ কোনো না কোনো শিল্প চর্চার সাথে সংযুক্ত। শুধু যারা গান গাইতে পারে তারাই শিল্পী না, প্রত্যেকটি মানুষ আপন মনে একান্তে কিছু না কিছু গান করে। এটাও তো সংস্কৃতি এবং এটাও চর্চা। তো তারপরেও এই চর্চা যারা বেশি সময় দেয় এবং যারা নিজেদেরকে চর্চিত করে তুলতেই পারে, তাদেরকে আমরা শিল্পী বলি। এই করোনাকালীন সময়ে শিল্পীরা নিজেদের চর্চা থেমে রেখেছে তা নয়, করে যাচ্ছে। এবং এখন এই ঢাকা টেলিভিশনের মতো বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন চ্যানেলগুলোর মাধ্যমে তাদের সংস্কৃতি চর্চার বিকাশ করে যাচ্ছে। তবে সাংস্কৃতিক কর্মীদের আয়ের যে উৎস, জীবন যাপনের জন্য যে চাহিদাগুলো, সেই জীবনযাত্রার যে মান চাহিদার সেই বিষয়গুলো স্থবির হয়ে গেছে। এই সমস্ত মানুষগুলো যারা শিল্প চর্চার সাথে জড়িত, তাদেরকে আমরা নন্দিত মানুষ বলি। তারা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্তের হয়। কেননা যারা সংস্কৃতি চর্চার সাথে সংযুক্ত, তাদের চাওয়া পাওয়া খুব বেশি না, স্বাভাবিক, খুব সাধারণভাবে চলে মানুষের সাথে মিশে মানুষকে আনন্দ দিবার এবং মানুষের ভিতর সম্প্রীতির বন্ধন তৈরি করবার তাদের মূল লক্ষ্য থাকে। তো এই সময় বেকার হয়ে যাবার জন্য তাদের পারিবারিক জীবনেও অনেকটা অসহায়ত্বের ছাপ আছে। তারপরেও অফুরন্ত অবসরে শিল্প চর্চা চলছে। তো এমনিতে এই যে একটি সংকটকাল বলা চলে, যে স্বাভাবিক পরিস্থিতি এবং মোটামুটি প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পেশায় এক ধরনের একটি সংকটকাল অতিক্রম করছে। তো সেক্ষেত্রে আমরা কিছু কিছু সহায়তা প্রণোদনার বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি। তো শিল্পীদের যারা পেশাদার বা যারা নিয়মিত শিল্প নিয়ে কাজ করে থাকেন, তো তাদের ক্ষেত্রে কোনো প্রণোদনা বা কোনো বিষয় আপনি লক্ষ্য করছেন কিনা, বা তাদের সহায়তার বিষয়টি? যে বিষয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শিল্পকলা একাডেমির আওতায় দেশের 5,000 দুস্থ শিল্পীদের 5,000 টাকা করে প্রণোদনার ব্যবস্থা করেছে। এই বাংলাদেশের 64টি জেলায় 5,000 না, 5 লক্ষ শিল্পী আছে যারা দুস্থ। কাজেই এই 5,000 শিল্পীকে সামান্য প্রণোদনা দিয়ে সকল শিল্পীর
যে সব কিছু সমাধান করা যাবে তা না। আর এই শিল্পিত মানুষগুলো তাদের ভেতরের অহংকার বোধ আছে, সবার আত্মসম্মান বোধ আছে, যার জন্য হয়তো আয়ের উৎস বিভিন্নভাবে তৈরি কেউ কেউ করতে পেরেছে, কিন্তু সেটা খুবই কষ্টের। আমি এই সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত দুই রকমের মানুষ আছে। একটি হচ্ছে যেমন যন্ত্রশিল্পী, একজন তবলা বাদক, একজন কিবোর্ড বাদক বা গিটার বাদক। এই কিবোর্ড বাদক বা গিটার বাদক তারা এই বিভিন্ন ফাংশনে পারফর্ম করে বা কিছু শৌখিন শিল্পী যারা আছে তাদের সঙ্গে বাজিয়ে কিছু ইনকাম করে। এই বিষয়গুলো স্থবির হয়ে গেছে। কিছু শিল্পী আছে যারা সাংগঠনিক চর্চা করে। আবার সংগঠন দুই প্রকার, একটি হচ্ছে সংগঠন আর একটি একাডেমি। একাডেমিগুলোতে শিশু কিশোরদের শিখিয়ে তাদের মাধ্যমে একটা আয়, কিন্তু একাডেমিগুলো মার্চ মাস থেকে টোটাল বন্ধ হয়ে গেছে বিধায় একাডেমির সাথে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের জীবনযাত্রার মানটাও স্থবির হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে সমাজের যারা শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে একটি সমুন্নত উন্নত মানবিক দেশ হিসেবে গড়বার স্বপ্ন দেখেন, যারা এই সংস্কৃতি চর্চার সাথে নিজেদের সন্তানদেরকে ওতপ্রোতভাবে সংযোগ রাখেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানটির যে সঙ্গীত শিক্ষক, যে আবৃত্তির শিক্ষক বা নাট্যচর্চার বা নৃত্যকলার বা চিত্রশিল্পের যে শিক্ষক ছিলেন তাদের আপনারা এখনো আপনাদের সাধ্যমতো রাখবেন এবং ভাববেন যে আপনার সন্তানের শিক্ষা দেবার মাধ্যমে তার সংসার চলে। এদিকে আপনাদের দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করছি। জি, আপনি যে বিষয়টি বলছেন যে এসব যারা একাডেমিক যে বিষয়টি, এছাড়া তো যারা যে প্রাতিষ্ঠানিক যে বিষয়, সেক্ষেত্রে এই যে একটা সংকট কাল উত্তরণে তাদের কি করণীয় আছে বলে মনে করছেন? দেশের ক্লান্তিকালে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগঠনবদ্ধভাবে কাজ করে সাংস্কৃতিক সংগঠনগুলো। সাংস্কৃতিক সংগঠনগুলোর কয়েকটি স্তরে বিভক্ত, যেমন গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথনাটক প্রদর্শন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, নৃত্যকলা পরিষদ, চারুকলা পরিষদ এবং জাতীয় চলচ্চিত্র পরিষদ। এই বিভিন্ন মাধ্যমে দেশের অসংখ্য সাংস্কৃতিক সংগঠনগুলো আছে। এই সংগঠনে যে সমস্ত মানুষরা কাজ করে তাদের বিভিন্ন পেশা আছে, কিন্তু তাদের ভালো লাগার, দেশকে ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তারা সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে ওতপ্রোতভাবে কাজ করে এবং দেশের যে কোনো ঘটে যাওয়া অন্যায় অবিচারের তারা প্রতিবাদ করে। এই সমস্ত মানুষগুলো দীর্ঘদিন একত্রিত হতে পারছে না এবং এই দলগতভাবে যে শিল্প চর্চা সেটাও স্তম্ভিত হয়ে আছে। দলগত শিল্প চর্চার মধ্য দিয়ে উৎকর্ষিত হয় সব কিছু। তো ব্যক্তিক চর্চা এবং দলগত চর্চা অবশ্যই তফাৎ পরিলক্ষিত হয়। তো এই আমি গভীরভাবে বিশ্বাস করি একসময় ভ্যাকসিন আবিষ্কারের মধ্য দিয়ে এই করোনা কাল অতিক্রম করে সুসময়ে মানুষ পৌঁছে যাবেই। আবার দলগত প্রচেষ্টার মাধ্যমে সামাজিক প্রত্যেকটি অবিচার অন্যায়ের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা একত্রিত হবে এবং সংস্কৃতি কর্মীদের দায়বদ্ধতা এখনো আছে। তারা মানুষকে সচেতন করছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাদের সামাজিক জীবনযাত্রার মধ্য দিয়ে। এই সচেতনতার মাধ্যমে এবং মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য তাদের অবদান অবধারিত। তো এই সাংগঠনিক সংস্কৃতি চর্চা মাধ্যমেই উৎকর্ষমণ্ডিত একটি সমাজ গড়ে উঠবে, যে দেশের সংস্কৃতি শিল্প সাহিত্যের চর্চা করবার সুযোগ যত বেশি সে দেশ তত উন্নত। আমরা একটি দেশের একটি উপন্যাস পড়লে সে দেশের সমাজচিত্রের যেমন হাল পাই, একটি দেশের একটি নাটকের মধ্য দিয়ে সে দেশের সামগ্রিক আবহ বা চিত্রটা ফুটে ওঠে, বা একটি দেশের একজন কবির কবিতার মধ্য দিয়েও আমরা সেই বিষয়গুলো পাই। তো সাংস্কৃতিক কর্মীরা এই ক্লান্তিকাল অতিক্রম করে এক সময় আবার সংঘবদ্ধভাবে সুন্দরভাবে দেশকে এগিয়ে নেবার
জন্য স্বপ্নবান হবেন, এটা আমার প্রত্যাশা। জি, এছাড়া আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে অলরেডি যে আমাদের যে লকডাউন যে পরিস্থিতি এটি কিছুটা শিথিল করা হয়েছে। তো এই শিথিলতা এবং যে বিষয়টি যে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি বিভিন্ন পেশার বিভিন্ন প্রতিষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে। তো সেক্ষেত্রে সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো এগুলি কার্যক্রম কি অবস্থা যদি জানতে চাই। শিথিল করা হচ্ছে দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে, একটি হচ্ছে কৃষিপণ্য আর একটি শিল্প। জি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে, শিথিল না। জীবনের প্রয়োজন দুই রকমের, একটি হচ্ছে মৌলিক চাহিদা আর একটা হচ্ছে মৌলিক চাহিদাকে ছাপিয়ে উন্নত পজিটিভ দৃষ্টিভঙ্গিময় একটি স্বপ্নময় চাহিদা। তো মৌলিক চাহিদা যেমন অন্ন বস্ত্র চিকিৎসা, কিন্তু এই অন্ন বস্ত্র চিকিৎসা মৌলিক চাহিদা হলেও একটি উন্নত দেশ, একটি উন্নত সমাজ, উন্নত মানসিকতা, উন্নত সংস্কৃতি গঠন করবার জন্য শিল্প চর্চার দরকার। তো এখন মৌলিক বিষয়গুলো শিথিল হলেও সংস্কৃতি চর্চার এই প্রতিবন্ধকতাগুলো এখনো আছে। আমাদের শিল্প চর্চা থেমে থাকবে কিনা বা এটা সেক্ষেত্রে আমাদের প্রথমেই বলেছি শিল্প চর্চা কখনোই থেমে থাকে না। ব্যক্তিক চর্চা আছে, কিন্তু যেটা থেমে আছে সেটা হচ্ছে সাংগঠনিক চর্চা। যেমন একটি নাটকের মহড়ায় অনেকজন কি একত্রিত হয়ে তাদের চিন্তা ভাবনা, বা একটি দলীয় আবৃত্তি বা দলীয় সঙ্গীত বা কোনো নাচের কোরিওগ্রাফ, তো এই দলীয় বিষয়গুলো এখন সম্ভব হচ্ছে না। কিন্তু এককভাবে শিল্প চর্চা আমি মনে করি আরো বেড়েই গেছে, এই জন্য যে এখন সংস্কৃতি কর্মীদের চর্চার যেটি প্রচন্ড অফুরন্ত সময়। জি, ধন্যবাদ শফিউল গনি, আমাদের স্টুডিওতে চমৎকার সংস্কৃতি বিষয়ে চমৎকার কিছু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শোনানোর জন্য। আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা টিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ঢাকা টেলিভিশনকে আমাকে এই অনুষ্ঠানে সংযোগ করবার জন্য। একটি কথা বলেই আমি শেষ করছি, আজ সুইচ টিপলে আলো জ্বলে, পাখা ঘুরে সুরের মূর্ছনায় আমাদের হৃদয় বিগলিত হয়, এর পিছনে আছে মানুষের অবদান। আসুন মানুষকে ভালোবাসি, মানুষের আপদে বিপদে দাঁড়াই, একটি সুন্দর সমাজ গড়বার জন্য আপনার আমার সন্তানকে সংস্কৃতির বিভিন্ন শাখায় সংযুক্ত করি, শিল্পকলার প্রত্যেকটি মাধ্যম সাথে তাদের পরিচয় ঘটাই। আমাদের জীবনযাত্রা, আমাদের স্বদেশের মাটি, নদী নালা, গাছপালা, ফুল পাখির সাথে আমাদের সন্তানদের পরিচয় ঘটাই। প্রকৃতি, মানুষ, আমাদের সন্তান একাকার হয়ে যাক, পৃথিবীর সকল প্রাণী সুখে থাকুক। আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা ঢাকা টেলিভিশনকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। Dhaka TV is one of the most popular in Bangladesh.